আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা লিনা এবং আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপনার জন্য আছেন শাহনাজ রিতা। বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গৌরনদীর বাটাচর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ করে ২৫০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে দেশকে সুন্দর করতে বৃক্ষরোপণ এবং বৃক্ষের যত্ন নিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সেখানে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণ যতক্ষণ পাশে থাকবে, জনগণকে সাথে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেবে বিএনপি। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফর তারেক রহমানের। সোমবার সকালে সড়ক পথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই পাশে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান গৌরনদীর বাটাজোর ইউনিয়নের সরিকল খালের পাশে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই খালের দুই পাশে ২৫০০ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যত্ন নিতে হবে। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজে এই গাছটা যেটা আপনারা আজকে রোপণ করবেন, এই যে ২০০০ গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। তিনি পরিবেশকে সুন্দর করতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে সকলের প্রতি আহ্বান জানান। দেশটাও তো ঘরের মতনই, কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি যাদের দায়িত্ব পরিষ্কার, তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে, তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে। সবাই মিলে যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আসুন, আজকে এই বৃক্ষরোপণের দিনে, আজকের এই কর্মসূচির দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা যত্রতত্র ময়লা ফেলবো না। আমরা যত্রতত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলা যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানেই সেটি ফেলে দেব। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপকারভোগীরা কার্ডের উপকার সম্পর্কে প্রধানমন্ত্রীকে মতামত জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় ৭,০০০ পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম ৬০০ পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরো কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি
কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান 30 গোডাউন এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। প্রধানমন্ত্রী নিজ হাতে গাছের চারা রোপণ করেন। এ সময় খালের দুই পাশে 350 গাছের চারা রোপণ করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সারা দেশে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এভাবেই আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে বর্তমান সরকার। শুধু বৃক্ষরোপণ করলেই চলবে না, বৃক্ষের যত্ন নেওয়ারও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুরশেদ আলম, বিটিভি নিউজ, সাগরদী, বরিশাল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। তিনি আজ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে একথা বলেন। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব এবং সাহসিকতা, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সশস্ত্র বাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা এবং পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। সোমবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনা সদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টিব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় প্রধানমন্ত্রীকে। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের রয়েছে গভীর আস্থা। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। সেনাবাহিনীর একটি মূল বিষয় হচ্ছে প্রশিক্ষণ, আরেকটি মূল বিষয় হচ্ছে চেইন অফ কমান্ড। এটি আমাদেরকে, কারণ ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। এই দুটোইকে যদি আমরা এক করতে পারি, তাহলেই একই সাথে টেকনোলজির যদি ইনপুট আমরা দিতে পারি, তাহলেই আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনীকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি শক্তিশালী বাহিনী হিসেবে করতে চাই। সশস্ত্র বাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে এমন আশাবাদ প্রধানমন্ত্রীর। বলেন, সশস্ত্র বাহিনীর সক্ষমতা, আধুনিকায়ন এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন,
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শামসুল আলম, বিটিভি নিউজ। সরকার বিশেষ BCS এর মাধ্যমে অনতিবিলম্বে 5,000 ডাক্তার নিয়োগ দিতে যাচ্ছে। আজ জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কথা জানান। এর আগে আজ বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার সীমিত সম্পদের ভিত্তিতে সকল হাসপাতালকে উন্নত করার চেষ্টা করছে। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন উপজেলায় 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে 50 শয্যায় উন্নীত করেন। এক প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছিল। প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, সরকার জীবনমুখী সংস্কৃতির সূচনা করতে চায়। তিনি জানান, বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন সাংস্কৃতিক বিষয় অনুষ্ঠান প্রচার করে থাকে। পরে জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে বৈঠক চলছিল। দেশের আর্থিক খাতে সংস্কার এবং কর খাতে প্রবৃদ্ধি সহ সার্বিকভাবে সবকিছু নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন। নতুন ঋণ কর্মসূচি শুরু করার আগে বিভিন্ন ক্ষেত্রে IMF এর যেসব শর্ত আছে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে IMF সম্মতি দিয়েছে এবং বিগত ফ্যাসিস্ট আমলে IMF এর সাথে করা ঋণ চুক্তি থেকে বের হয়ে আসা হয়েছে। পে স্কেল ইস্যু নিয়ে বৈঠক কোনো ধরনের আলোচনা হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এই পর্যন্ত অন্যান্য সকল বিষয় আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বড় একটি অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি এবং জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং পথচারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। বেশ কয়েকটি প্রধান সড়ক এবং আবাসিক এলাকার রাস্তায় পানি তলিয়ে যাওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে। নগরীর গ্রিন রোড, তেজতরি বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশী এবং উত্তরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকালের বৃষ্টির পানি নামতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বেশ কিছু নিচু এলাকায় হাঁটু সমান পানি জমে থাকায় গাড়ির গতি কমে গেছে। তীব্র যানজট দেখা গেছে এসব এলাকায়। জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীদের বড় ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে অতি ভারী বৃষ্টি এবং বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ঘরবাড়ি, সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের, তলিয়েও গেছে। চট্টগ্রাম এবং কক্সবাজারে টানা বৃষ্টি এবং বন্যায় লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো সেখানে পানিবন্দী রয়েছে জেলার 1000-এর বেশি পরিবার। রাঙ্গামাটিতে বন্যার পানি কমতে শুরু করে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন মানুষ। এদিকে বান্দরবান জেলায় বেশ কিছু জায়গায় পানি নেমে গেছে, তবে এখনো জেলা সদরের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক হয়নি। বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। চট্টগ্রাম এবং কক্সবাজার এবং ফেনী সহ দেশের বন্যা কবলিত 11টি জেলায় সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি আজ সচিবালয়ে বন্যা কবলিত এলাকার স্বাস্থ্য সেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান। চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে 11 জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
দুর্গত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে 3 স্তরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে সার্বিক বন্যা পরিস্থিতি তদারকি করছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এবং বন্যা কবলিত জেলাগুলোতে ওরসালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়েছে। এছাড়া 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর 8 দিন হাসপাতালের বিষয়ে নেওয়া আগের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি বলে জানিয়ে মন্ত্রী জানান, এখনো হাসপাতালটিতে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি বলেন, পুনরায় পরিদর্শন করে পরিস্থিতি সন্তোষজনক বলে মনে করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা শক্তিশালী করা, দ্রুত এবং নির্ভুল সিবিসি পরীক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এসব মেশিন অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। বাংলাদেশ এবং উগান্ডার প্রায় 4 লাখ শিশু শৈশবকে রাঙাতে আজ ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সাস্টেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটেরিয়ান কনটেক্সট বা সংক্ষেপে স্প্ল্যাশ উদ্যোগ। মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের নিরাপদ এবং খেলা ভিত্তিক শিক্ষার আলো ছড়াতে এই নতুন আশার আলো নিয়ে এলো ব্র্যাক এবং লেগো ফাউন্ডেশন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছাতে দেশের সব উপজেলা হাসপাতালে প্যাথোলজিক্যাল ল্যাব স্থাপন করার পাশাপাশি কিডনি রোগীদের জন্য উপজেলা পর্যায়ে 10,000 ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজারের কারণে নবজাতকের মায়ের শাল দুধ থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিজারিয়ান সেকশন কমিয়ে নর্মাল ডেলিভারি বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সেজন্য দ্রুত মিডওয়াইফ বা কেয়ারটেকার নিয়োগ দেওয়া হবে বলে জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান তারেক আলামী সহ ব্র্যাকের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচির প্রধানরা বক্তৃতা দিয়েছেন। প্রাথমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম, STM এডুকেশন চালু, লার্নিং প্লে ল্যাব এবং সায়েন্স ল্যাব স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক এবং লেগো ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সংকটপূর্ণ পরিস্থিতিতে শিশুদের খেলাধুলার মাধ্যমে শিক্ষা এবং দক্ষতা বিকাশ কর্মসূচি স্প্ল্যাশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। মন্ত্রী জানান, চলতি মাস থেকে ধাপে ধাপে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কার্যক্রম শুরু হবে। সরকারের লক্ষ্য, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে বছরে একটি করে বিনামূল্যে ইউনিফর্ম দেয়া। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি এবং গণিত ভিত্তিক দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে STM এডুকেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ব্র্যাক এবং লেগো ফাউন্ডেশনের সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার বিশ্বাস করে যে একটা জাতির প্রাইমারি ইনভেস্টমেন্ট হলো শিক্ষা। এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা পাইলট শুরু করব। সরকারি প্রাথমিকে ফ্রি ইউনিফর্ম, ফ্রি ব্যাগ, ফ্রি জুতো, প্রাথমিক, মাদ্রাসা যেটাই হোক, তাদের জন্য বাধ্যতামূলক করা হবে এই প্লে ল্যাবগুলো সেট আপ করার। সো STM ল্যাবগুলো প্রাথমিক বা ক্লাস 5 পর্যন্ত বা টিল ইয়ার 10 মানে 10 ইয়ার ওল্ডসদের জন্য আমরা মোটামুটি দেশব্যাপী বাধ্যতামূলক করতে চাই আগামী দিনগুলোতে, যদি আমরা সঠিক মডেলগুলো পাই। রাজধানীর
416 বছর পূর্তি এবং ঐতিহাসিক 1 আগস্ট ঢাকা দিবস পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে 31 জুলাই থেকে 7 আগস্ট সপ্তাহব্যাপী হৃদয়ে ঢাকা নামে এই উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের মাধ্যমে ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। আজ সকালে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। তিনি বলেন, এটি শুধু একটি উৎসবই নয়, ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণ এবং পরিচ্ছন্ন সবুজ নগরে গড়ে তোলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা জেলার প্রশাসক এবং নগর বিশেষজ্ঞরা। সমতলে বসবাসরত সুবিধা বঞ্চিত 51,000-এরও বেশি হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে সহায়তা করছে সরকার। এর মাধ্যমে দারিদ্র্যের গ্রাস থেকে তাদের রক্ষা করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বৈষম্যহীন এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নের অঙ্গীকার পূরণের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগে অনগ্রসর জাতিগোষ্ঠীকে স্বপ্ন দেখছে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের অংশীদার হতে। বিস্তারিত নাসির উদ্দিনের প্রতিবেদনে। দেশের সমতলে সাঁওতাল, চাকমা, গারো, মারমা, ত্রিপুরা, মণিপুরী ও রাখাইন সহ 50টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। দেশের মোট দারিদ্র্যের হার যেখানে 22.9%, সেখানে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 80%ই অতি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাদের 2/3 আবার ভূমিহীন। এই আর্থসামাজিক বাস্তবতার নিরিখে সম্প্রদায়গুলো স্বাস্থ্য, পুষ্টি, সাক্ষরতা ও অর্থনৈতিক ভঙ্গুরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এ দুর্বিষহ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার 210টি উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 1,37,000 পরিবারকে প্রাণীসম্পদ সহায়তা প্রদান করে। ফলে অনগ্রসর এ জাতিগোষ্ঠী সমূহের জীবনে ফিরে আসে সচ্ছলতা। এই প্রকল্প থেকে আমি একটা বকনা পেয়েছিলাম। বকনা থেকে 3টা বাচ্চা হয়েছিল। প্রথমটা 1,26,000 বিক্রি করা হয়েছিল, আর দ্বিতীয়টা 73,000। মা বিক্রি করছে 60,000। 1,40,000 টাকা বিক্রি করা যাবে। এই প্রকল্প থেকে গরু পেয়ে স্বাবলম্বী হয়েছে। ষাঁড় গরু পেয়েছি, এখন এটা বিক্রি করে মনে করেন যে 80-90,000 টাকা এরকম হতে পারে। এটা পেয়ে আমি অনেক লাভবান হয়েছি। আমার প্রথম একটা বাছুর দিছিল, বাছুর হয়েছিল, পরে বেচে আমি বিয়া দিছি, পরে আর একটা হয়েছিল, পরে আমি আমার একটা ঘর দিছি। প্রকল্পটির বেজমার্ক সার্ভের মাধ্যমে 1,79,000-এরও বেশি হতদরিদ্র পরিবারকে চিহ্নিত করা হয়। এর 51,000-এরও বেশি পরিবার প্রাণী সম্পদ সহায়তা থেকে সুবিধা বঞ্চিত হলে এক দৃশ্যমান বৈষম্যর চিত্র ফুটে ওঠে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে প্রাণী সম্পদ সহায়তা প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সুবিধা বঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে আশার আলো সঞ্চারিত হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠী সমূহ স্বপ্ন দেখছে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের অংশীদার হতে। আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার বাবা জুতা সেলাই করে, আমার বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে দেশ গড়তে চায়, আমরা যেন তার সঙ্গে থাকতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মানুষের মতো মানুষ হতে চাই এবং আপনার লক্ষ্যে আমি অংশীদার হতে চাই। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এ সকল হতদরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে প্রাণী সম্পদ সহায়তা প্রদান করা হলে এটি হবে সাংবিধানিক অঙ্গীকার পূরণের এক ঐতিহাসিক মাইলফলক। বৈষম্যহীন সমাজ গঠন বর্তমান সরকারের জন্য একটি নির্বাচনী প্রতিশ্রুতি, এবং সেই অনুযায়ী নৃগোষ্ঠীর যে প্রকল্পটি নেওয়া হয়েছে, এই প্রকল্প কন্টিনিউশন হচ্ছে 2 বছর বৃদ্ধি করা হয়েছে। 50,000 পরিবারই বাদ পড়ছে। এই 50,000 পরিবার যাতে আসে, সেই জন্য এই প্রকল্পটাকে 2 বছর বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পের অধীনে না নিয়ে আসা হয় তাহলে বৈষম্য থেকেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, কাউকে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং আমরা কাউকে বাদ দিব না, সবাইকে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ক্ষুদ্র নৃগোষ্ঠী তার অন্যতম একটি অংশ। তাদেরকে ডেভেলপ করব, তাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব। সমাজের একটি শ্রেণীর উন্নয়ন বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়।
সরকারের এই উপলব্ধি বাস্তবায়ন হলে দেশের জনসাধারণ শীঘ্রই উপভোগ করবে কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ। নাসিরউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্যচারণ। চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি এবং গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। সম্প্রতি পানিতে লাশ ভেসে যাওয়ার একটি পুরনো এবং ভিন্ন ঘটনার ভিডিওকে চট্টগ্রামের বর্তমান বন্যা পরিস্থিতি দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি পুরনো এবং চলমান বন্যার সাথে এর কোনো সম্পর্ক নেই। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতিতে কলাগাছের ভেলায় লাশ ভাসিয়ে দেওয়ার দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে অনুসন্ধানে দেখা যায় লাশ ভাসিয়ে দেওয়ার এই ভিডিওটি সম্পূর্ণ পুরনো। ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির নয়। 2024 সালের আগস্ট থেকে ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এটি মূলত ভিন্ন একটি অঞ্চলের ঘটনার ভিডিও, যা বর্তমান চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। চলমান সংকটময় পরিস্থিতিকে পুঁজি করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এই ভিডিও ছড়িয়ে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার করছে বিভিন্ন মহল। রুমানা আক্তার, বিটিভি নিউজ। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।